দেখছেন এটিএন নিউজ অ্যাট 8 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশাইখ। প্রথমে প্রিমিয়ার সেভেন সংবাদ শিরোনাম জানিয়ে দেব এক নজরে। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু, শনাক্ত আরও 1166। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। অযথা জনসমাগম ভয়ানক বিপদ ডেকে আনছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং সিরাজগঞ্জের যমুনায় নৌকাডুবি, 3 জনের মৃতদেহ উদ্ধার। প্রিমিয়ার সেভেন সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্ত পীড়িতদের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 522। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন 1166 জন, আর সুস্থ হয়েছেন 245 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ইমরান হোসেন সুমনের প্রতিবেদন দেখুন। সোমবার ছিল ঈদুল ফিতর, ছিল ছুটির আমেজ, তাই রাজধানীর করোনা পরীক্ষার ল্যাবে নমুনা দেওয়ার ভিড় ছিল কম। মঙ্গলবার দুপুরে যখন অনলাইন ব্রিফিংয়ে 24 ঘন্টার তথ্য তুলে ধরা হলো, তাতে দেখা যায় ওই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে 4,416 জনের। আগের দিনের নমুনা মিলিয়ে পরীক্ষা হয় 5,000-এর বেশি। তাতে শনাক্ত হয়েছে 1,166 জন। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের 12তম সপ্তাহ চলছে। এর মধ্য দিয়ে দেশে মোট আক্রান্তের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। এ পর্যন্ত রাজধানীতে রোগী শনাক্ত হয়েছে 15,000-এর কাছাকাছি এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। আমরা এলাকা দেখি ঢাকা ডিভিশনের 15 জন, চট্টগ্রাম ডিভিশনের 4 জন এবং বরিশাল ডিভিশনের 2 জন। এ সময় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে সব বয়সীরাই রয়েছেন। 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন এবং 81 থেকে 90 বছরে 1 জন। এমন অবস্থায় করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। আবারও আমার 3 ফুট দূরত্বের মধ্যে কেউ নাই বলে আমি মাস্কটা নামিয়েছি, কিন্তু আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে অবশ্যই, এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেদিন প্রায় 37,000, সেদিনও হাজার হাজার মানুষ ঘুরে বেড়িয়েছেন রাজধানীর খোলা জায়গাগুলোতে। ঈদ বিনোদনে ঘুরতে যাওয়া এই মানুষগুলো কি অসচেতন, নাকি ঘরবন্দি থেকে বাঁধ ভেঙেছে ধৈর্যের? তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন রাশিদুল ইসলাম। এই প্রতিবেদনটি দর্শক আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। ঈদেরই খবরে থাকবো সাধারণের জন্য সাধারণকে নিয়ে এটিএন নিউজ। তাই সুখে দুঃখে রোগে উৎসবে সবসময়ই সাধারণের সঙ্গে। প্রজাপতির ঈদ আনন্দ যেন তারই সিগনেচার। করোনায় বিষণ্ণ ঈদ উদযাপনেও ছিল তার ধারাবাহিকতা, সাধারণকে সঙ্গে নিয়ে ভালো থাকার, ভালো রাখার প্রচেষ্টা। দেখুন ফেরদৌস রহমানের রিপোর্টে। করোনায় বিচ্ছিন্ন বিশ্বে দূরত্ব বেড়েছে দেশ থেকে দেশের, মানুষ থেকে মানুষের। তবে এই সামাজিক দূরত্ব মনের ভালোবাসা প্রকাশে বাধ সাধেনি। এবার ঈদেও তাই কাছে থেকে দূরে কিংবা দূরে থাকা স্বেচ্ছাবন্দী আপনজনকে ভালোবাসা পৌঁছে দিতে এটিএন নিউজের প্রজাপতির ঈদ আনন্দ।
আসলে গত বছর তিনি একটি মোটরসাইকেল নিয়ে এসেছিলেন, কিন্তু এবার তার দুঃখ যে তিনি আসতে পারছেন না, কিন্তু তাতে কি তিনি অনেক অনেক মন্তব্য করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ঈদের শুভেচ্ছা জানবেন আমাদের প্রজাপতির ঈদ আনন্দের। প্রতিবার কারওয়ান বাজারে এটিএন নিউজের সেই আয়োজনে ভালোবাসার অভিব্যক্তি, গান, গল্প, কবিতা প্রকাশ করতে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসতেন। করোনা কালেও সেই বন্ধন অটুট রাখতে ভার্চুয়াল সব মাধ্যম অবারিত। এই আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা যুক্ত হতে পারছেন। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। মানুষের হৃদয় নিংড়ানো সেই ভালোবাসাটুকু সযত্নে প্রচার করছে এটিএন নিউজ, কারণ সাধারণের মনের কথাই আমাদের অমূল্য সম্পদ। করোনার সময় ঈদ কেমন গেছে? ঈদ তো গেছে মোটামুটি, আমরা কাটাইছি, কষ্টের ভিতর দিয়ে কাটাইছি। রাত তুমি ঈদের দিন কি করছো? ঈদের দিন কি করছো বলো? নামাজ পড়ছো? হ্যাঁ। এর আগে এটিএন নিউজের এই প্রোগ্রামটা আমি দেখছি গুহাতে, যখন ভালো লাগতো, অনেকে গান গাইতো, অনেক অনুষ্ঠান হইতো, এবং যারা যারা অফিসে ছিল তারা স্টাফরা মিলে একটা অনুষ্ঠান করতো, আনন্দ করতো। সেই আনন্দটা হচ্ছে না। বাট যেহেতু এখন আমি বাইরে থেকে আমার বাবা মাকে যে উইশটা করতে পারছি, আগে যারা দেখতাম তাদের বাবা মাকে করতে পারছি, সেটা এখন আমি পারছি। এর জন্য এটিএন নিউজকে ধন্যবাদ। ভালোবাসার প্রকাশ কেবল ভার্চুয়ালি সীমাবদ্ধ রাখা হয়নি। অন্যবার প্রজাপতির ঈদ আনন্দে যারা যুক্ত করেন সবাইকে, এবার তারাই ভালোবাসার বার্তা নিয়ে সাধারণের কাছে। ঢাকার রাজপথে তাদের মাধ্যমে যুক্ত হতে পেরেছেন যে কেউই। এই যে করোনার সময়তে ঢাকার যে সৌন্দর্য, এই ফাঁকা ঢাকা কেমন দেখতে, সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে যারা এই সময়টাতেও বেরিয়েছেন, কোনো না কোনো প্রয়োজনে ঘর থেকে একটু বেরিয়েছেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। ভালো লাগাটা ওই জায়গায় যখন আমি শুনি যে আমি যে এলাকাটিতে হয়তো কখনো যাইনি, সাংবাদিকতা করার কারণেও যাইনি, কিন্তু ওই এলাকাটিতে আমি এরকম বুম ধরলাম, এরকম জিজ্ঞেস করলাম প্রজাপতির ঈদ আনন্দ তিনি ঈদের শুভেচ্ছা দিবেন, তিনি আমাকে জানালেন তিনি আমাদের অনুষ্ঠানটি দেখেন। ভালোবাসার বন্ধনে কিছু পাওয়া অধিকার হয়ে যায়, সেই দাবি পূরণে প্রজাপতির ঈদ আনন্দ আছে, থাকবে। দুঃখ যতই আসুক, সাধারণের সঙ্গে সাধারণের হয়ে থাকাই এটিএন নিউজের সফলতা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেদিন প্রায় 37,000, সেদিনও হাজার হাজার মানুষ ঘুরে বেরিয়েছেন রাজধানীর খোলা জায়গাগুলোতে। ঈদ বিনোদনে ঘুরতে যাওয়া এই মানুষগুলো কি অসচেতন, নাকি ঘরবন্দি থেকে বাঁধ ভেঙেছে ধৈর্যের? তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন রাশেদুল ইসলাম। প্রতি বছরই ঈদের 3 দিন রাজধানীর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন কিংবা প্রাতিষ্ঠানিক বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকে না। এবার সরকারের বন্ধ ঘোষণার পর থেকেই সাধারণের প্রবেশাধিকার নেই সরকারি এই বিনোদন কেন্দ্রগুলোতে। এ তথ্য না জেনেই অনেকে আসছেন, বন্ধ গেটের বাইরে থেকেই ফিরে যাচ্ছেন। ঘুরবেন তো ঘুরতে একটু ব্যবসাটা খোলা, এই জন্য আইসি, তাই দেখি আটকানো, এই জন্য এসে নাইছি, নাহলে তাইতাম না। আমার মাস্কটা আসলে কিন্তু আমি ভুলে মানে যে থুইয়া দিছি, মায়েরা টানাটি করে নিচে থুইছে, আমার মূল্য লইতি মনে নেই। প্রাতিষ্ঠানিক বিনোদন কেন্দ্রে তালা ঝুলিয়ে মানুষের ঘুরে বেড়ানো বন্ধ করা যায়নি। মানুষ নিজ দায়িত্বেই খুঁজে নিয়েছেন নতুন কোনো স্পট। আমরা তো বাসার ভিতরে সারাক্ষণ থাকি, মানে দম বন্ধ হয়ে আসছে, তাই একটু চাচ্ছি যে পোলাপান চাচ্ছে যে বাইরে ঘোরাফেরা করুক, এর জন্য ভয় লাগে। তাহলে কি করবো, আমাদের তো বের হতে হবে, আমরা তো সারাক্ষণ বাসায় থাকতে পারবো না। ঈদ আসছে, এখন বাসার ভিতরে থাকতে মন চাচ্ছে না, তারপরও যথেষ্ট সেফটি নিয়ে আর কি আমরা বের হয়েছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর রাজধানীবাসীর ঘুরে বেড়ানোর জনপ্রিয় উন্মুক্ত জায়গাগুলোতে রীতিমতো মেলা বসেছে। সেখানে সরকারি নির্দেশনা কিংবা করোনা সংক্রমণের ভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে ঘুরছেন, খাচ্ছেন, ফেসবুকে দিবেন বলে ছবি তুলছেন সাধারণ মানুষ। তাই প্রশ্ন, ঢাকার মানুষ কি এতটাই অসচেতন? ভয় করে কি হইব, মরতে তো হইব একদিন, যদি মরণ থাকে মরে যাবো। টিকতে পারতেছি না, যেহেতু জব করি, কিছু একদিনের মধ্যে খুলে ফেলবে, জব যাইতেই হবে, তো আবার
জীবনটা আটকা পোলাবান চিকরা চিকরি নইছে সেই জন্য পোলানিক সাথে নিয়ে আসি যে যাই একটু ঘুরে আসি। আমার মাছ পকেটে আছে, আমি যখন গাড়ি চড়ি তখন মাছ লাগাই। এই জায়গাগুলোতে নেই কোনো পুলিশের বাধা, নেই মানুষকে সচেতন করার কোনো চেষ্টা। আছেন শুধু ঘরবন্দি থেকে বীতশ্রদ্ধ মানুষ। টানা লকডাউনে থাকা সাধারণ মানুষের কাছে করোনা ভাইরাসের ভয় এখন অনেকটাই উপেক্ষিত। সামাজিক দূরত্ব মেনে না চললে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাবে না, এটি তারা জানেন এবং বোঝেন, কিন্তু মেনে চলেন না, এবং মেনে না চলার সপক্ষে কোনো যথাযথ যুক্তিও নেই তাদের কাছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, দিয়াবাড়ি, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অযথা ঘোরাফেরা করছেন, হাট বাজারে জনসমাগম করছেন, তাদের এই উদাসীনতা ভয়ানক বিপদ ডেকে আনছে। এ মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, এর ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আগামী কিছুদিন পরিস্থিতি বাংলাদেশে আরো কঠিন হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। ধৈর্য হারা না হয়ে সাবধানতা অবলম্বনের জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি। যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন তাদেরও মনোবল না হারিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। এক শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় বান্দরবানের লুম্বিনী লিমিটেড নামে একটি পোশাক কারখানা লকডাউন করেছে প্রশাসন। 541 জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন জানান, সোমবার বিকেলে কারখানাটির এক শ্রমিক করোনা পজিটিভ হওয়ার খবরে রাতেই কারখানাটি লকডাউন করে দেওয়া হয়। পাশাপাশি আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবান জেলা শহরের কাছে মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় লুম্বিনী লিমিটেড নামের পোশাক কারখানাটি অবস্থিত। এতে প্রায় 550 শ্রমিক কাজ করেন। করোনার বৈশ্বিক পরিস্থিতি জানাবো। লকডাউন শিথিলের কারণে বিশ্বজুড়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ও বিস্তারের আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রে আবার সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে নজরদারি অব্যাহত রাখা ও নিয়মিত করোনা পরীক্ষার উপর জোর দিয়েছে WHO। মেমোরিয়াল ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সমুদ্র সৈকতগুলোতে অবাধে যাতায়াত করছে মানুষ। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। 29 জুন পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে নতুন নির্দেশনা দিয়েছে জার্মানি। দেশটিতে লকডাউন শিথিলের পর গত এক মাসের কম সময়ে প্রায় 450 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। স্পেনে 2 মাসের বেশি সময় পর প্রথমবারের মতো পার্ক ও ক্যাফে খুলেছে। মানুষ পার্কে যেতে শুরু করেছে। জার্মানি, আইসল্যান্ড, ইতালি, স্পেনে জিম ও সুইমিং পুল খুলেছে। সংক্রমণের হার কমে যাওয়ায় গ্রিস রেস্তোরাঁ খুলে দিয়েছে। আপাতত তারা গ্রাহকদের শুধু আউটডোর সার্ভিস দিতে পারবে। আগামী 15 জুন থেকে অপরিহার্য নয় এমন দোকান খোলা যাবে যুক্তরাজ্যে। অস্ট্রিয়া ও জার্মানির সঙ্গে সীমান্ত খুঁতলে দিতে শুরু করেছে চেক রিপাবলিক। লকডাউন পুরোপুরি তুলে নিয়েছে ফিলিস্তিন। স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল, দোকান ও রেস্টুরেন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উগান্ডা। এদিকে ইকুয়েডরে করোনার বিস্তার ঠেকাতে কয়েকটি রাষ্ট্রীয় কোম্পানি বন্ধ ও বেতন স্থগিত করায় বিক্ষোভ করেছে অন্তত 2000 মানুষ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের কোম্পানি নোভাভ্যাক্স। সোমবার প্রতিষ্ঠানটি তাদের ভ্যাকসিন একজনের শরীরে প্রয়োগ করে এই পরীক্ষা শুরু করে। জুলাই মাসে এর ফল পাওয়া যেতে পারে। প্রাথমিক ধাপ সফল হলে তারা কয়েকটি দেশে দ্বিতীয় ধাপে শুরু করবে পরীক্ষা। বিশ্বজুড়ে 100টির বেশি ভ্যাকসিন তৈরিতে কাজ চলছে। এর মধ্যে যে কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, এর মধ্যে নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি অন্যতম। তবে গত এপ্রিলে নোভাভ্যাক্স তাদের ভ্যাকসিন হিসেবে NVX-CoV2373 শনাক্ত করার ঘোষণা দেয়। ইমিউন প্রতিক্রিয়া বাড়ানোর জন্য নোভাভ্যাক্স তাদের ম্যাট্রিক্স এম অ্যাডজুভান্ট সহায়ক ব্যবহার করছে। অ্যাডজুভান্ট মূলত ভ্যাকসিনকে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ব্যবহৃত হয়, যার মধ্যে বেশি পরিমাণ অ্যান্টিবডি উৎপাদন, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ সময় সুরক্ষার বিষয়টি যুক্ত থাকে। আবারও দেশের পরিস্থিতি। চিকিৎসা নেয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া করোনা পাল্টে দিয়েছে তার সবকিছুই। তারপরও প্রিয় মানুষের জীবন বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি। চিকিৎসকরাও ব্যস্ত করোনা টেস্ট ও আক্রান্তদের চিকিৎসা নিয়ে। আহমেদ রবি তানিমের রিপোর্ট।
ঈদে হাসপাতালগুলোতে থাকে সবার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। আগে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা ঈদের দিনটা কাটাতেন একসাথে, কিন্তু করোনা মহামারী পাল্টে দিয়েছে সবকিছুই। ঈদ আসে প্রতি বছরই, কিন্তু এই মুহূর্তে ঈদের আনন্দের চেয়ে জরুরি জীবন বাঁচানো। আর মানুষটা যদি হয় মা, তাহলে মাকে সুস্থ করে তোলার এই যুদ্ধটাই সন্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা যেভাবে সন্তানকে বড় করেছেন, আজ সন্তানই মাকে করোনা যুদ্ধে বাঁচানোর চেষ্টা করছে। I have nothing to say. I just love my mom. ঈদের দিন হওয়ায় সোমবার রাজধানীর অধিকাংশ হাসপাতাল ও ল্যাবে করোনার টেস্ট হয়নি। তবে পরদিনই শুরু হয়েছে করোনার নমুনা সংগ্রহ। বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে করোনার টেস্ট হচ্ছে এখন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে। ফলে কমেছে ভোগান্তি, কমেছে সংক্রমণের ঝুঁকি। অনলাইনে যারা রেজিস্ট্রেশন করে না আসতো তারা অনেক টাইম দাঁড়ায় থাকতো, দেখা যেত একটা টাইমে তাদেরকে বলা হতো যে আর টেস্ট নেওয়া হবে না। তাদের কিন্তু এই যে সারাদিন যে 2-3 ঘন্টা করে ওয়েট করছে, এই ওয়েটটা করা লাগতেছে না। যে একটা দুর্ভোগ ছিল এখানে এসে সেবা নেওয়ার, সেই দুর্ভোগটা অনেকাংশে লাঘব হয়ে গেছে। আমরা যাতে একটু মানুষের সহানুভূতির সাথে দেখে সেবাটা দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা সার্ভিস মানুষ পাচ্ছে এখান থেকে। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসাবে রোববার পর্যন্ত সারা দেশে 830 জন চিকিৎসক কোভিড-19 আক্রান্ত হয়েছেন। নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা 1700-র বেশি। তারপরও বিশেষায়িত হাসপাতালগুলোতে থেমে নেই ফ্রন্টলাইন ফাইটারদের যুদ্ধ। আমাদের এখানে স্ট্রোক, এপিলেপসি এবং অনেক হেড ইনজুরি, তারপর ট্রমার রোগী, তারপরে অনেক পেশেন্ট আসে যারা দেখা যায় জ্বর থাকে, অনেক সময় জ্বর থাকেও না, কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে। সেসব রোগী আমরা সাসপেক্টেড কেস হিসাবে ভর্তি করানোর পরে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো সেবা দিয়ে আমরা কোভিড-19 টেস্ট করার পরে যদি পজিটিভ হয় তখন আমরা এটা কোভিড হাসপাতালে ট্রান্সফার করি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ঈদের ছুটিতেও চিকিৎসকরা ব্যস্ত রোগী দেখা ও সন্দেহভাজন করোনা আক্রান্তদের স্যাম্পল কালেকশনে। সুরক্ষা বিধি মেনেই চলছে চিকিৎসা, তবে রোগীদের আরও সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশু হাসপাতাল থেকে ফিরে জানাচ্ছেন সাব্বির আহমেদ। হাসপাতালগুলোতে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি, কারণ এখানেই প্রতিদিন শত শত মানুষ আসছেন করোনার উপসর্গ নিয়ে। তাই অনেকেই পারতপক্ষে হাসপাতালে আসতে চান না অসুস্থ হলেও। তবুও নিরুপায় হয়ে আসতে হয় অনেককেই, কারণ বেশিরভাগ হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে সীমিত আকারে। ট্রমা হসপিটালে গিয়েছি, ওখানে কোনো ডক্টর নেই। হ্যাঁ, সাধারণ একজন ডক্টর আছে, কিন্তু উনি শিশু বিশেষজ্ঞ না। আমার দরকার আমার বাচ্চাটা অসুস্থ। ট্রিটমেন্ট পাইছি, অনুমান কইছে ওষুধটা খাওয়া আল্লাহ রহমতে সেরে যাবে। করোনার এই সময়ে চিকিৎসা দেয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই চিকিৎসকদের কাছে জানতে চাওয়া চ্যালেঞ্জকে তারা কিভাবে দেখছেন। এখন পর্যন্ত প্রায় আমি 30টা পেশেন্টের মতো দেখছি। এর মধ্যে আমরা বেশি পেয়েছি নিউমোনিয়া, যেটা আমরা বাচ্চাদের একটা শ্বাসকষ্ট। কিছু আমরা পেয়েছি ব্রঙ্কিওলাইটিস, এটাও নিউমোনিয়ার মতোই। তারপরে কিছু আছে বাচ্চাদের যে জ্বর, ঠান্ডা, কাশি, যেটা এইগুলোই বাচ্চার আমাদের কাছে এখন বেশি সমস্যাটা নিয়ে আসতেছে। শিশু হাসপাতালের টিন শেডের একটি অংশকে বিশেষভাবে তৈরি করা হয়েছে সন্দেহভাজন করোনা শনাক্তদের জন্য। কয়েকজন চিকিৎসকের তত্ত্বাবধানে এখানে চলছে নমুনা সংগ্রহ। বিভিন্ন জায়গা থেকে আসা নমুনা বিশেষায়িত ল্যাবে পরীক্ষা করছেন চিকিৎসকরা। আমরা তো আর জানি না কোন রোগী পজিটিভ বা নেগেটিভ, তো আমরা স্যাম্পল নিতেছি, বাইরে থেকে স্যাম্পল আসতেছে, রিসিভ করতেছি, এবং রোগী আসলে তাকে আমরা প্রয়োজনীয়ভাবে টিস্যু দিতেছি, তারপর এথানল দিতেছি, যাতে রোগী ঠিক থাকতে পারে, আমরাও ঠিক থাকতে পারি। যারা এখানে আসছেন তাদের জন্য একটি ছোট্ট পরামর্শ, যে তারা যখন আসবেন স্যাম্পল টেস্ট করার জন্য, তারাও যেন তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা পুরোপুরি মেনটেন করে তারপর এখানে আসেন। তো এখানে যারা কাজ করছেন তারা নিঃসন্দেহে এই করোনা যুদ্ধের ফ্রন্টলাইন যোদ্ধা।
থ্যাংক ইউ ডক্টর। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। বরগুনা স্কুল ছাত্র খুন, কিশোর গ্যাংয়ের 6 জন গ্রেপ্তার। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে সড়কে লোক চলাচল এবং বিনোদন কেন্দ্রগুলোতে লোক সমাগম বেশি ছিল। তবে কয়েকটি জেলায় স্বাস্থ্যবিধি মানার খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে মঙ্গলবার ছিল ঘরমুখ্য মানুষের ভিড়। বিআইডব্লিউটিসি এর কর্মকর্তারা জানান, আগের 2 দিনের তুলনায় সকাল থেকেই ঘাটে ছোট গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি ছিল। নারায়ণগঞ্জ করোনার হটস্পট হলেও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে অবাধ চলাচল। কাঁচা বাজারগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও আশেপাশে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গাজীপুরে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলে অনেককেই চলাচল করতে দেখা গেছে। তবে চট্টগ্রামে সংক্রমণ রোধে সব বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে। সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে লোক সমাগম আগের তুলনায় কমে গেছে। রাজশাহী সাভারেও একই চিত্র দেখা গেছে। সিরাজগঞ্জে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় শিশু সহ 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, দুপুরে এনায়তপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালির দিকে যাচ্ছিল। পথে স্থলচর এলাকায় পৌঁছলে প্রবল স্রোতের কারণে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝি সহ প্রায় 35 যাত্রী সাঁতরে পাড়ে চলে আসেন। পরে 2 বছরের শিশু, ওয়েল্ডিং মিস্ত্রি শেখ কামাল ও শ্রমিক পাশান আলীর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজদের উদ্ধারের কাজ চালাচ্ছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আমি আবার বেলকুসির ইয়াকে বলেছি, অপারেটরকেও বলে দিয়েছি পানিটা নিয়ে নিয়েছে। আমি আবার বেলকুসির ইয়াকে বলেছি, অপারেটরকেও বলে দিয়েছি পানিটা নিয়ে নিয়েছে। নাম লেখা বাদ আছে, নিউজটাও আছে। বরগুনায় হৃদয় নামে এক স্কুল ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক কিশোর গ্যাংয়ের 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে গোলবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয়। হৃদয় বরগুনা সরকারি টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে 10ম শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দিন গোলবুনিয়ার পায়রা নদীর পাড়ে ঘুরতে যায় হৃদয়। স্থানীয় নয়ন গ্রুপের 10-12 জন কিশোর পূর্ব শত্রুতার জেরে হৃদয়ের উপর হামলা করে। পরে অচেতন অবস্থায় হৃদয়কে নদীর পাড়ে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। লক্ষ্মীপুরের রায়পুরে দুর্বৃত্তের ছোড়ায় অ্যাসিডে গুরুতর আহত হয়েছে মা ও 2 মেয়ে। যৌতুক সংক্রান্ত বিরোধে স্বামীর বাড়ির লোকজন এই কাজ করেছে বলে জানিয়েছেন স্থানীয় এসপিও চেয়ারম্যান। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, কেরোয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মিরগঞ্জে নিজ বাড়িতে 2 মেয়ে সুমাইয়া ও সুমিকে নিয়ে ঘুমিয়েছিলেন আনোয়ারা বেগম। ভোরে জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ঘুমন্ত 2 বোন ও মায়ের গলা ও মুখ সহ বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের চিৎকারে লোকজন এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। অর্থনীতির খবর জানাবো। চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 3,25,600 কোটি টাকা। সম্প্রতি এই লক্ষ্যমাত্রা 25,100 কোটি টাকা কমিয়ে 3,05,000 কোটি টাকা করা হয়েছে। কোভিডজনিত দুর্যোগ দীর্ঘায়িত হওয়ায় এই সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনও কঠিন হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। এবারই আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় কমতে যাচ্ছে। এর পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা।
গত অর্থবছরে 2,34,684 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। রাজস্ব বোর্ড জানিয়েছে চলতি 2019-20 অর্থবছর শেষে তা হতে পারে 2,20,000 কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা থেকে রাজস্ব আদায় কমবে 1,05,600 কোটি টাকা। আর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে 80,500 কোটি টাকা রাজস্ব আদায় কম হবে। আগামী অর্থ বছরের বাজেট 11 জুন সংসদে উপস্থাপনের কথা। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদের ছুটিতে কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রতি বছর ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের সৃষ্টি হয়। এবার মহামারী করোনা আর সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বিঘ্নিত হয়েছে। ঈদের ছুটিতে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে অর্ধেক রেন্ট মওকুফ অন্যতম। এতে বন্দর ব্যবহারকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। আরও 1 মাস এই সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ফরিদপুরে এবছর লালমি ও বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এবছর ফরিদপুরের সদরপুর উপজেলার 3 ইউনিয়নের 710 হেক্টর জমিতে কৃষকরা লালমি ও বাঙ্গি চাষ করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে যানবাহন ও হাটবাজার বন্ধ থাকায় উৎপাদিত ফসল নিয়ে বিপাকে পড়েছেন তারা। গত বছর 100 লালমি 3 থেকে 5,000 টাকায় বিক্রি হলেও এবছর দাম নেমে এসেছে 400 থেকে 500 টাকায়। বৃষ্টির কারণে খেতে পানি জমিয়ে অনেকের ফলনও নষ্ট হয়েছে। ফলে সব দিক দিয়ে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে চাষিদের। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। লাদাখ সীমান্তে উত্তেজনা, মুখোমুখি ভারত ও চীনের সেনাদল। এবং আইসিসি নতুন নিয়ম মানা খুব কঠিন হবে বললেন সুজন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের লাদাখ সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। পূর্ব লাদাখের সীমান্ত রেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে। 2017 সালের ডোকলাম সংকটের পর এবারই সীমান্তে দুদেশের সবচেয়ে বড় সেনা মোতায়েনের ইঙ্গিত মিলেছে। প্যানগং সো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনারা। সেখানে প্রায় 2,500 সেনা মোতায়েন করেছে চীনও। অতীতের মতো এবারও ভারত চীনা সৈন্যদের বিরুদ্ধে গালওয়ান সীমান্ত অতিক্রম করার অভিযোগ তুলেছে। ফলে বাড়ছে উদ্বেগ। গত 5 মে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ওই দিন দুদেশের সেনা সদস্যরা লোহার রড, পাথর ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুপক্ষেই বেশ কিছু সেনা আহত হয়। এ পর্যায়ে ক্লেমন স্পোর্টস নিউজ। আইসিসির নতুন নিয়মগুলো মানা ক্রিকেটারদের জন্য বেশ কঠিন হবে বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং গেম ডেভেলপমেন্ট প্রধান খালেদ মাহমুদ সুজন। এদিকে তামিমের ভার্চুয়াল আড্ডা আর অধিনায়ক হিসেবে তিনি কেমন করবেন সেটি নিয়ে কথা বললেন। করোনাকালে ঈদে বাসায় কেমন সময় কেটেছে তার, এটি নিউজকে জানিয়েছেন সেটিও। অবশ্যই কঠিন হবে। একজনের মানে একটা প্লেয়ার তো একটা নিজের একটা প্রিপারেশন আছে বা একটা মানে অভ্যাস হিসাবে অনেকদিন ধরে একসাথে করছে। অনেক বোলার যেমন সাইফুদ্দিন বলের মধ্যে চুমা দিয়ে প্রতিটা বল শুরু করার আগে চুমা দেয়, বা কেউ হয়তো বা বলটাকে সাইন না করে বল করতে চায় না। এগুলো তো আছেই। তো এই অভ্যাস থেকে বের হয়ে আসাটা ইজি হবে না।
বাট আমার মনে হয় যেটা রুলস করেছে আইসিসি সেটা সবার কথা বিবেচনা করে ক্রিকেটের সবার মঙ্গলের কথা বিবেচনা করেছে। এটা তো সচরাচর হয় না, এটা খুব পায়োনিয়ার একটা ব্যাপার ছিল আসলে, যে একজন খেলোয়াড় এবং বাংলাদেশ টিমের এখন ওয়ানডে টিমের ক্যাপ্টেন তার থেকেই আসা এবং প্রত্যেকটা প্লেয়ারদের সাথে তাদের আড্ডা বা যেটা ক্রিকেটের কথাও ছিল, ক্রিকেটের বাইরের কথাও ছিল, এটা একটা বিরাট ব্যাপার। এবং মানুষ আমার মনে হয় যে এই সময়টাতে টাইমের ওই 1 ঘন্টার শো গুলাতে ডেফিনেটলি এনজয় করেছে। যে কোনো ক্যাপ্টেনের জন্য ক্যাপ্টেনি করাটা চ্যালেঞ্জিং। আই ট্রাস্ট যে ও ভালো করবে, আমার দোয়া থাকার জন্য যাতে ও অনেক ভালো করে এবং বাংলাদেশ বর্তমানে যেখানে আছে ওয়ানডে ওর থেকে আরো আমরা সামনে এগোবো, সেটাই আমি বিশ্বাস করি। আসলে আমরা কোথাও যেতে পারবো না, ঈদের দিন বাসায় থাকতে হবে। যেটা হয়েছে যে ফোনের মাধ্যমে আসলে বেশি যোগাযোগ হয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন যারাই আছে বেশির কথা। এবং যে আপনার বর্তমান যুগে তো আমরা একটা কল্যাণে আমরা আসলে ভিডিও চ্যাট করতে পারি, সেই হিসাবে একটা সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সামনাসামনি দেখা হয়নি, বাট ফোনের মাধ্যমে দেখা হয়েছে, কথা হয়েছে। এবার এক নজরে প্রিমিয়ার লিগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় আরো 21 জনের মৃত্যু, শনাক্ত আরো 1166। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর খোলা জায়গাগুলোতে উপচে পড়া ভিড়। অযথা জনসমাগম ভয়ানক বিপদ ডেকে আনছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। সিরাজগঞ্জের যমুনায় নৌকাডুবি, 3 জনের মৃতদেহ উদ্ধার। বরগুনায় স্কুল ছাত্র খুন, কিশোর গ্যাংয়ের 6 জন গ্রেপ্তার। লাদাখ সীমান্তে উত্তেজনা, মুখোমুখি ভারত ও চীনের সেনাদল। এবং আইসিসির নতুন নিয়ম মানা খুব কঠিন হবে, বললেন সুজন। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959।